ধুর, তুই একটা বলদ, পড়াশোনা হবে না তোকে দিয়ে। চাঁদনি এর চেয়েও জোরে চেঁচালো। যাও তো যাও, এর চেয়ে তটিনী আপু ভালো বোঝায়। তুমি আসলে বোঝাতেই পারো না, দোষ দিচ্ছ আমার উপর। একটা ফালতু স্টুডেন্ট, ঘোড়ার ডিম জানিস তুই, ফেল করবি, অভিশাপ দিলাম। বড়দের রেসপেক্ট করতে জানিস না, বেয়াদব। এই আধার ভাই, একদম উল্টাপাল্টা অভিশাপ দিবা না। ধুর, আমি পড়বই না তোমার কাছে। আধার উঠে দাঁড়িয়ে তপ্তস্বরে বলল। তোরে পড়াবো না আমি, সহজ কথা একেবারে বুঝিস না, মাথায় উল্টাপাল্টা জিনিস ঘরে তোর, তাই ম্যাথ ঢুকছে না। চাঁদনি ফুঁসতে থাকলো। আধার গিয়ে শুয়ে পড়লো বিছানায়, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানোর ভাঙ ধরল। চাঁদনি এবার উচ্চস্বরে বলল। এখানে কেন ঘুমাচ্ছ তুমি? এটা আমার রুম। আমার ইচ্ছে এখানেই থাকবো আজ রাতে। আর আস্তে চিল্লা, তোর বাসের মতো গলার সাউন্ডটা কমা। চাঁদনি মুখ ফিরালো। মুডটাই খারাপ করে দিয়েছে এই ছেলেটা। কত সুন্দর ম্যাথ করছিল। চাঁদনি এতদিন ভেবেছিল আধার চাইলে তোকে পড়াতে পারে। আধার নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওর চেয়ে অনেক অনেক বেশি। তাহলে তটিনী আপুকে রাখলো কেন? আজ চাঁদনি বুঝতে পারলো আধার তটিনীকে রাখলো কেন। এই যে একবার বোঝাতে না বোঝাতেই হাইপার হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু করেছে ওর উপর। সেখানে তটিনী একটা টপিক 3-4 বার করে বোঝায়, পারলে বলতে বলতে চাঁদনিকে মুখস্থ করিয়ে দেয়। আধারের নিজের রাগ কন্ট্রোল করে চাঁদনিকে বোঝানোর সময় কই। চাঁদনি মুখ বাঁকালো, আবারও পড়ায় মনোনিবেশ করলো। চাঁদনি একটানা পড়লো অনেকটা সময়, পিছু ফিরে আধারকে দেখলো। ওর মনে হচ্ছে আধার এমনিতেই চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি। ও ডাকলো, দাদা ভাই, হুম, ঘুমালে না? লাইট জ্বলছে, ঘুম তো আসে না। আধার চোখ মেলে বলল। চাঁদনি বলল, আমার এখনো পড়া বাকি। তুমি তোমার রুমে গিয়ে শো। লাইটের আলোয় কেমনে ঘুম আসবে? তোমার তো আমার মতো আলোয় ঘুমানোর অভ্যাস নেই। সমস্যা নেই, আমার ওখানে একলা থাকতে ইচ্ছে করছে না। আগে কি করে একলা থাকতে? আগে তো তুই ছিলি না, আমার একা একা লাগে রে সব জায়গায়। তোকে জোর করে নিজের কাছে রাখতে ভালো লাগে। এখন তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না, কারণ তোর পড়া। কিন্তু আমি তো এখানে থেকে যেতে পারবো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো। আধারের দিকে তাকিয়ে বলল, তোমার রাগটা একটু কমানো উচিত, তোমার মনে হয় না? হয়তো, কিন্তু পারি না। তুই জানিস চাঁদ, আমি একজন স্যাডেস্ট মানুষ, কি রকম? যার পুরোটা সময় স্যাড মুড অন থাকে। ওরা নিজেরাও ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেয় না, নিজেও কষ্ট পায়, আরেকজনকেও কষ্ট দেয়, নিজেদের রাগ কষ্ট আরেকজনের উপর অ্যাপ্লাই করে। তোমার কিসের এত কষ্ট আধার ভাই? তুমি তো জীবনে সব পেয়েছো। বাড়ির সব সদস্যের ফেভারিট চাইল্ড তুমি। তোমাকে সবাই কত আদর করে, তোমার কথা মানে। তারপরেও কিসের এত দুঃখ? আধার বিমর্ষ স্বরে বলল। কি জানি, আসলে কি জানিস, আমি না ঢাকায় আসতে চাইনি। বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। আমি চেয়েছিলাম চট্টগ্রামে থাকতে আমার পরিবারের সাথে। বাবা বলেছে আমি নাকি বিগড়ে যাবো অতি আতুরে। আমার একটু জীবনটা দেখা দরকার, ভালো জায়গায় পড়াশোনার দরকার। আমাকে 18 বছর বয়সে এখানে একা পাঠিয়ে দিয়েছে, তাই এখানে এসেই বিগড়ে গেছি। ভালো করেছি না? ভালো করনি, বড় বাবা খুব কষ্ট পেয়েছে তোমার কীর্তিকলাপ শুনে। আর আমার কষ্টটা চাঁদ, আমার কষ্টটা কিছু না, আমার দুঃখগুলা কেউ দেখে না কেন? আমি যখন ঢাকায় এসেছিলাম প্রথম, আমি খুব একা হয়ে পড়েছিলাম। আমার আম্মুর কথা মনে পড়তো, তোর কথা মনে পড়তো, মেছো বাবা চাচ্চু সবার কথা মনে পড়তো। তোর এখানে এখন যেরকম লাগছে, আমারও তখন এরকম লাগতো। তুই আমার অ্যাটলিস্ট আমাকে নিজের কষ্টগুলো দেখাতে পারিস। আমি কাউকে দেখাতে পারি না। বাবা সব সময় আমার উপর সবকিছু চাপিয়ে দিয়েছে। আমি কখনো নিজের ইচ্ছায় কিচ্ছু চুজ করতে পারিনি। বিষয়টা আমার উপর ধীরে ধীরে এতটা প্রভাব ফেলেছে যে আমি উদ্ধত হয়ে গেছি রে, কারো কথা শুনছি না। তাই যখন তোকে বিয়ে করতে চাপাচাপি শুরু করলো, আমাকে আবার ক্ষোভটা আরো বেড়ে গেছিল রে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, মানি আমি। সেটা বাবার উপর রাগ থেকে হোক বা শ্যামলা বলে, বাট আমি তোকে অপমান করতে চাইনি। কিন্তু বাবার করা কাহিনীর কথা মনে পড়লেই আমার রাগ উঠতো। সে রাগ তোর উপর ছাড়তাম। অসুস্থতার নাটক পর্যন্ত করেছে আমার সাথে, দেখিসনি? এভাবে সবসময় নিজের অসুস্থতাকে ব্যবহার করেছে। কিন্তু আমি আমি না চাইলে সেদিন কারো সাধ্য ছিল না তোকে আমার সাথে বিয়ে দেয়ার। তুই বলেছিলি আমাকে বিয়ে করবি না, তোর ঠেকা নাই। বড় বাবার কথা রাখতে বিয়ের পিড়িতে বসেছিস। এটা আমার খুব গায়ে লেগেছিল, ইগো হার্ট হয়েছিল। এজন্য তোকে বিয়ে করেছি, শিক্ষা দেওয়ার জন্য। চাচ্চু অতি আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছিল তোকে। শিক্ষা দিতে পেরেছো? না, কই পারলাম? এখনো তো বেয়াদবি করিস আমার সাথে। চাঁদনি মুখ কালো করে তাকালো, অতিশয় কষ্ট নিয়ে বলল। কিন্তু আমি শ্যামলা, সেটা কি আমার দোষ? আমি তো নিজেকে বানাইনি আধার ভাই। তুমি কখনো ভেবেছো তুমি যেসব বলতে আমাকে সেসব আমার মনে কি প্রভাব ফেলতো? এমন লাগতো যে কেউ আমার বুকটা
এফোর ওফোর করে দিচ্ছে, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। তুমি আমাকে কুকুরের সাথে পর্যন্ত তুলনা করেছো। আমার চেয়েও এ বাড়িতে একটা কুকুরেরও দাম বেশি। আধার মাথা নাড়ালো। না, তুই বুঝতে ভুল করেছিস। আমি তোকে কেন কুকুরের সাথে তুলনা করব? ওটা কত বড় একটা কথা জানিস? তুই বলেছিলি চ্যাম্পকে বের করে দিতে, আমি বলেছিলাম তুই চলে যা, কারণ চ্যাম্প আমার একাকিত্বের সঙ্গী ছিল। তুই বলেছিলি কুকুর পালা হারাম, আমিও জানতাম সেটা, বাট তারপরে তোকে পিঞ্চ মেরে একটু কিছু একটা বলতে হতো আমাকে, তাই বলেছি তোর মতো বোঝাকে পালতে পারলে কুকুর পালা বড় কিছু না। এটা নিতান্তই তোকে কষ্ট দিতে বলেছিলাম। কুকুরের সাথে কই তুলনা করলাম? আমার আসলে ভালো লাগে কেউ আমাকে ভুল বুঝলে, কেউ আমাকে ইগোইস্টিক, খারাপ, রুড, কর্কশ ভাষী এসব ভাবলে আমি মনে মনে শান্তি পাই। কেউ আমাকে ঘৃণা করলে আমার ভালো লাগে। ভাবি এত ভালো হয়ে কি করব? একদিন তো মরেই যাব। ভালোবাসা সবাই চায়। আমি না হয় ঘৃণাটুকুই গ্রহণ করলাম, কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা কর। ভালোবাসাও চাই না তোর, শুধু তোর সঙ্গ লাগবে। আমার সাথে থাকতে হবে তোকে সব সময়। চাঁদনি মলিন হেসে বলল। তারপরও বোঝাই তো, তোমার উপর তো বোঝা হয়েই আছি। থাকবি না? তুই অনেক ভালো করে পড়াশোনা করবি, কয়েক বছর পরে অনেক স্টেটাসওয়ালা বড় লোক হয়ে ফিল্মি স্টাইলে আমার সামনে আসবি, এসে বলবি, মিস্টার আধার শিকদার, মনে আছে আজ থেকে 5 বছর আগে আপনি আমাকে কালো বলেছেন, অপমান করেছেন, আমাকে বোঝা বলেছেন। আজ দেখুন সে আপনি কোথায় আর আমি কোথায়। আপনার লেভেল দেখুন আর আমার লেভেল দেখুন। আমি আপনার চেয়েও যোগ্য হয়ে ফিরেছি। তারপর আমি তোকে বলবো সরি, এর বেশি কিছু করতে পারবো না, কিন্তু তারপর তুই উদার মনের মানুষ হয়ে মহানুভবতা দেখিয়ে আমাকে মাফ করে দিবি। চাঁদনি বিরক্তি নিয়ে বলল। হ্যাঁ, জুতা মেরে গরু দান করবা। কোথা থেকে পাও বলো তো এসব? শাবনূরের মুভি দেখে মোটিভেট হয়েছে, বিগ ফ্যান তো। তার উপর প্রচুর বাংলা মুভি দেখি। কি বলো, তুমি শাবনূরের ফ্যান? আমি তো জানতাম তুমি শুধু ফরেন মুভি দেখো। একটু পজ দেখানোর জন্য দেখতে হয়, বাট আমি মনে প্রাণে বাঙালি। বাংলা মুভির ঢিসুম ঢিসুম অনেক ফেভারিট আমার। হইছে, থামো, নিজেও ঘুমাও, আমাকেও পড়তে দাও। আচ্ছা, গুড নাইট। আধার ঘুমিয়ে পড়ল। ও অনেকদিন পর চাঁদের সাথে একটু গল্প করতে পেরেছে, এখন শান্তি লাগছে। সকালে আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আড়মোড়া ভেঙে উঠে বসলো, মুখ ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে। দরকার হলে ঘাড় পিঠ ব্যথা করে ফেলবে, তারপর ওর পাশে শোবে না। এত জেদ এই মেয়ের? ওর গায়ে কি অ্যালার্জি আছে, না ওর পাশে বসলে থাকলে এই মেয়ের জাত যায়? আধারে মন চাইলে উঠে একটা গাঁটটা মারতে মাথায়। তারপর আবার ঘুমন্ত চাঁদনিকে দেখে মায়া হলো। মেয়েটার উপর বড্ড প্রেশার যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আধার এগিয়ে গিয়ে চাঁদনির পাশে দাঁড়ালো, কাঁধে হাত রেখে ডাকলো। চাঁদ। চাঁদলি উঠল না। আধার কোলে তুলল ওকে, বিছানায় শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক পলক ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। চাঁদনি সোফায় বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে। আজ বউ আসেনি। আধারও কোথায় যেন গায়েব হয়ে গেছে। চাঁদনি ঘুমিয়েছিল প্রায় শেষ রাতের দিকে। সকালে ঘুম ভাঙলো না ওর, ঘুম ভাঙলো প্রায় দুপুর 12টার দিকে। এরপর থেকে ও একবারও আধারকে দেখেনি। চাঁদনির আধারকে খুঁজতেও হয়রান লাগে। এত বড় ফ্ল্যাটে ওরা শুধু দুজন মানুষ থাকে। আগে আধার একা কি করে থাকতো এই ভেবেই কুল পায় নাও। মানুষের এত বিলাসিতা, শুধু একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে আধারকে না দেখলে বুঝতো না চাঁদনি। অবশ্য ওর সব কিছুতেই বেশি বেশি। চাঁদনির স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে না, না পারতে খাচ্ছেও। বুয়া না আসলে আধার এই মাস্ট বানাবেই বানাবে। কি করে খায় কে জানে। চাঁদনি পানি দিয়ে গিলে বহু কষ্টে শেষ করার চেষ্টা করলো। আধার তখনই নামলো সিঁড়ি বেয়ে। চাঁদনির মুখে তখন খাবার ঠাসা। কোনো মতে প্রশ্ন করলো, কই ছিলে এতক্ষণ? মিস করছিলি? বয়ে গেছে। চাঁদনি মুখের খাবার শেষ করলো। আধার ওর পাশে বসে বলল। কি সুখ তোর চাঁদ, 12টা বাজে ঘুম থেকে উঠিস, ঘুম থেকে উঠতেই দেখিস সব কিছু রেডি করা আছে তোর জন্য। কপাল পোড়া তো আমি না? বাস কেন মারছো? হ্যাঁ, আমি কি বলেছি আমি রান্না করতে পারবো না? তুমিই তো কিচেনে যেতে দাও না। আমার কি করার? বানালে তোমার স্যান্ডউইচের চেয়ে ভালো কিছুই বানাবো। আধার তাকালো ওর দিকে, বলল। তোর স্যান্ডউইচ খেতে ভালো লাগে না? অ্যাকচুয়ালি আমার এটাই পছন্দ, বানাতেও কম সময় লাগে। তুই বল তুই কি খাবি, আমি ওটাই বানাবো এরপর থেকে। কিন্তু হ্যাঁ, কঠিন কোনো রেসিপি বলা যাবে না। লাগবে না কিছু। বল, তোর তো আবার ছাত্রকে বিচার দেওয়ার স্বভাব। পরে দেখা গেল বললি তোকে খেতে না দিয়ে অত্যাচার করেছি। চাঁদের নাক কুচকে তাকালো। আধার ওর হাত টেনে ওকে হাঁটুর উপর বসালো, গালে টোকা দিয়ে বলল। দাগগুলো যায় না কেন? এতবার অয়েনমেন্ট লাগানোর পরও ফিকে হচ্ছে না?
এগুলো খুব বিরক্ত করছে আমাকে। তোমার বদৌলতেই পাওয়া। সেজন্যই বেশি খারাপ লাগছে। নিজের দোষের ছাপ বেশিক্ষণ রাখতে দিই, অথচ তোর গালে আমার অমনুষ্যত্বের ছাপ রয়ে গেছে। বারবার আমার দোষটা মনে করিয়ে দিচ্ছে। চাঁদনি উঠতে চাইলে আধার হাত দিয়ে চেপে ধরে রাখলো ওকে। মেয়েটা সবসময় ওর থেকে দূরে থাকতে চায়, কথা শোনায়। আধারের কোনো কথাই ওর উপর প্রভাব ফেলে না। এসব আধারের খুব গায়ে লাগে খুব। এই যে মেয়েটা অসুস্থ অবস্থায় ছুটতে চাইছে, এখানেই তো আধারের ইগো, অ্যাটিটিউড, কনফিডেন্স সব ধূলিসাৎ হয়ে যায়। আধার মানতে পারে না চাঁদনির অবহেলা, অবজ্ঞা এসব তো করতে অতীত, কিন্তু এভাবে যে পেশার দান উল্টে যাবে আধার সেটা ভাবতে পারেনি। আধার চাঁদনির চুলগুলো সামনে পাঠিয়ে কপাল ঠেকায় ওর পিঠে, উদাস্বরে জানতে চায়, চাঁদ, বিরিয়ানি খাবি? আমার খেতে ইচ্ছে করছে। আমারও, কিন্তু বানাবে কে? আজ তো বুয়া আসেনি, আমি তো পারি না বানাতে। আমি বানাবো। আমি থাকতে তুই কেন রান্না করতে যাবি? তুমি তুমি বিরিয়ানি রাঁধতে পারো? তোর জামাই সব পারে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসলো, ব্যঙ্গ করে বলল, আমার জামাই? হ্যাঁ, তোরই তো, পুরোটাই তোর। পুরোটা আমার না, এখানে অর্পিতা আপু, সাবিহা আপু, আরও নাম না জানা অনেকজনের ভাগ আছে। আমি এমনিতেই নামই পেয়েছি, কিন্তু অধিকার আছে অন্যদের। আধার ভুরুকুচকে বলল, তুই আমাকে 12 ভাতারি বলছিস? বলছি, ক্যারেক্টারলেস বলছি। তুই আমাকে ক্যারেক্টারলেস বলতে পারছিস? পারছি। যা, সইলাম সব, কিন্তু অন্যদের অধিকার আছে এটা বলে সস্তা বানিয়ে দিস না। তোকে কাবিন করে নিজেকে শুধু তোকে দিয়েছি চাঁদনি, অন্য কাউকে অধিকার দিয়েছি অপবাদ দিলে সেটা মানতে পারবো না। আমি অধিকার চাইনি। প্রথম দিন তুমিই বলেছিলে স্ত্রী হওয়ার চেষ্টা যাতে না করি, তাই কখনো করিনি। তুমি তোমার নিজের কথা নিজে ভুলে যেতে পারো, গিরগিটির মতো সব সময় কথা বদলাতে পারো, কখনো পুতুলের মতো কুড়িয়ে নিয়ে কখনো ছুঁড়ে ফেলে দিতে পারো, কিন্তু আমার প্রতি তোমার অবজ্ঞা আমি ভুলতে পারি না। আমার মাথায় সেট হয়ে গেছে, আমি তোমার জন্য সব সময় কালির ড্রামই থাকবো। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার আটকালো না ওকে। চাঁদনি বলল, আসো, বিরিয়ানি বানাতে হেল্প করি তোমাকে। লাগবে না, তুই যা, আমি বানাতে পারবো। আধার চাঁদনির হেল্প নিল না। অবশ্য চাঁদনি 2-3 বার কিচেনে উকি দিয়েছিল। আধার তখন খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। কিচেনের অতিরিক্ত তাপে বোধহয় টি শার্টও খুলে ফেলেছিল। খালি গায়ে মানুষ রান্নাও করে, আর কি যে দেখতে হবে চাঁদনিকে এ বাড়িতে। ওর অস্বস্তি হয় আধারকে এভাবে দেখতে। আধার সেসব বুঝতে পেরে কাজগুলো আরো বেশি বেশি করে। আধার রান্না শেষে চাঁদনিকে ডাকলো। ব্রানের ঘ্রাণে তখন পুরো ড্রয়িং রুম মাতোয়ারা। চাঁদনি নেমে দেখলো আধার গোসল সেরে এসেছে। এখন আর খালি গায়ে নেইও, টি শার্ট পরে এসেছে। চাঁদনি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আধার টেবিলের সব কিছু এনে রাখছিল। চাঁদনি গিয়ে চেয়ারে বসলো। আধার বিরিয়ানি বেড়ে দিল ওর প্লেটে। শুরু কর। আধার নিজেও বসলো। চাঁদনি আর চোখে তাকিয়ে বলল, খালি গায়ে কে রান্না করে? আমি? তোর কোনো সমস্যা? তোকে দেখতে বলেছি আমি? চাঁদনি দুপাশে মাথা নাড়ল। আধার বলল, খেয়ে বল কেমন হয়েছে। চাঁদনি এক লোকমা মুখে দিয়ে আবেশে চোখ বুঝলো। নিঃসন্দেহে রান্নাটা অনেক মজা হয়েছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, অনেক মজা। এই, তুমি এত মজাদার বিরিয়ানি বানাতে পারো জানতাম না তো। বাড়িতে কখনো বানাইনি, তাই জানিস না। এখানে এসে শখের বসে বানাতাম। তুমি সব রান্না পারো আধার ভাই? চাঁদনি খাবারে মনোযোগ দিল। ও খুবই কম ভাত খায়, বড় চামচের জাস্ট 1 চামচ ভাত নেয়, কিন্তু আজ 1.5 প্লেট বিরিয়ানি শেষ করলো ও। বিরিয়ানি ওর খুব পছন্দের, কিন্তু এখন থেকে সেটা একজন নির্দিষ্ট মানুষের হাতে বানানো হয়ে গেল। চাঁদনি জ্বর ওঠার পর থেকে আধার বহুদিন ভার্সিটিতে আসেনি। পড়াশোনা শেষের দিকে এসে সব কিছুতে খুব গ্যাপ পড়ে যাচ্ছে ওর। ওই যে মানুষ বলে, বিয়ে করার পর কি পড়াশোনা চালিয়ে যাওয়া যায় না? আধার এখন মনে হয় যায় না। 2 দিকে পা দিয়েই আসলেই চলা যায় না। চাঁদনিকেও পড়াশোনা নিয়ে চাপ দেয়, মনোযোগ দিতে বলে, অথচ ওর মনোভাব বিচ্ছিন্ন হয়েছে অনেক আগেই। গ্রাম থেকে আসার আগে যতটা ডিসিপ্লিনড স্টুডেন্ট ছিল, এখন তার 1 ভাগও নেই। সংসার আর পড়াশোনা একে অপরের বর্গের ব্যস্তানুপাতিক। দুটো একসাথে কখনোই ভালোভাবে কন্টিনিউ করা যায় না। গেলেও সেখানে পারিবারিক সাপোর্ট থাকতে হয়। আধারের মূল জিনিসটাই নেই। ওর পরিবারের মানুষজন খালি চাপিয়ে দিতে পারে। আধার লাইব্রেরিতে বসে আছে। ও আজ খুব সকাল সকাল এসেছে, 9টারও আগে। চাঁদের পরীক্ষা 9টা থেকে। আধার ওকে ড্রপ করে দিয়ে ডিরেক্ট এখানে চলে এসেছে। আধার বইয়ের পাতায় খুব মনোযোগে। ওর মনোযোগ খণ্ডন করে এক নারী কণ্ঠ ডাকলো ওকে, ভাইয়া।
আধার কপালে ভাঁজ ফেলে তাকালো। পড়াশোনার সময় ড্রেসটা পরে একদম পছন্দ না। ফ্রেশ মাইন্ডে পড়ার জন্য লাইব্রেরিতে চলে এসেছে। এখানেও শান্তি নেই। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। আরে ওই দিনের ওই লাভ লেটার দেওয়া মেয়েটা যে আধারের পেছনে হাত দিয়ে পড়েছে, তার চোখে মুখে খুশির ঝিলিক, যেন খুব দামি কিছু পেয়ে গেছে। সে আবার বলল, ভাইয়া, আমি তামান্না। আধার চিনতে পারল ওকে, কিন্তু না চেনার ভং ধরে ভুরুকুচকে বলল, তামান্নাকে? আমি তোমাকে চিনি? মেয়েটার মুখের হাসি মিয়ে গেল। আবারও হেসে বলল, আমাকে চেনেননি? ওই যে চিঠি দিয়েছিলাম, আপনি তো আর উত্তর দিলেন না। ও তুমি, চিনেছি। মেয়েটা বেজায় খুশি হলো। পলক ঝাপটে সরল গলায় বলল, ভাইয়া, আপনার উত্তর কি? আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজছি, কিন্তু আপনি তো ভার্সিটিতে আসেননি অনেক দিন। আই মিস ইউ সো মাচ। আধার মিষ্টি করে হাসলো। ঘায়েল করা হাসিতে লজ্জায় মাথা নুয়ে ফেলল সে। অথচ ওর সব মুগ্ধতাকে কর্পূরের মতো উড়িয়ে দিয়ে আধার বলল, আমার বিয়ে হয়ে গেছে খালাম্মা। আকাশ থেকে পড়ল সে, চিল্লিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? সিনিয়রকে প্রেমের প্রস্তাব দাও, লজ্জা করে না? এসেছো 2 দিন হচ্ছে না, অথচ হাত ধুয়ে পড়েছো আমার পেছনে। আরেকবার যদি তুমি আমাকে বিরক্ত করো। মেয়েটা মুখের কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু আমি তো জানতাম আপনার বিয়ে হয়নি। বর্তমান আপনার কোনো গার্লফ্রেন্ডও নেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড নেই, বউ আছে। ওর জ্বর ছিল তাই আসতে পারিনি অনেকদিন। মেয়েটা তবুও বিশ্বাস হলো না, উদ্বিগ্ন স্বরে বলল, আপনি আমার থেকে পিছু ছাড়ানোর জন্য বলছেন, তাই না? আপনি অনেক রিলেশন করেছেন, বাট সবার সাথে তো আপনার ব্রেকআপ হয়ে গেছে। এখানকার একটা মানুষ জানে না আপনি বিবাহিত। আধার শাসিয়ে বলল, কাউকে জানাইনি তাই? লিসন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। আগে রিলেশনে থাকলেও বিয়ের পর থেকে সব মেয়েকে আমি ভাইয়ের নজরে দেখি। আমার বউ ছাড়া এই দুনিয়াতে সব মেয়ে আমার পাতানো বোন। সেই হিসেবে তোমাকে আমি ছোট বোন ভাবতে পারি। পরের বার থেকে আরেকবার যদি আমার পেছনে পড়ো তুমি, এই ভার্সিটিতে টেকা মুশকিল হয়ে যাবে তোমার জন্য, মাইন্ড ইট। আধার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। গতকাল রাতে কোনো এক অজানা কারণে ওর ঘুম হয়নি। ইদানিং চাঁদনির জন্য খুব মন পুড়ে ওর। মেয়েটা ওর সাথে আছে, তবুও বুকের মধ্যে কেমন যেন খালি খালি লাগে। এই অদৃশ্য দূরত্ব ওর আর ভালো লাগে না, না ভালো লাগে চাঁদনির অবজ্ঞা। ওদিকে মেয়েটার এক্সাম কেমন হচ্ছে কে জানে। আধার উল্টাপাল্টা স্বপ্ন দেখে। প্রফেসর লেকচার দিচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে। আধার আর বন্ধুরা লাস্টের বেঞ্চের আগের বেঞ্চে বসে আছে। আধার মাঝখানে বসে ঘুমাচ্ছে। ওর দুপাশে গাদাগাদি করে বসেছে আমান, মাহাদির, রাবিব। সামনে তটিনী আর সাবিয়া বসেছে। সবাই ক্লাসে খুব মনোযোগী। আধার সেই ক্লাসে আসা থেকেই ঘুমাচ্ছে। প্রফেসর লেকচার দিতে দিতে ক্লাসের শেষ প্রান্তে এগিয়ে এলেন। আমান কোনোই দিয়ে গোতা দিল আধারকে। ফিসফিস করে বলল, অন্ধকার, স্যার আসছে, উঠ। আজকে তোর ইজ্জত নিলামে উঠবে নয়তো। এই বেটা উঠ। আধার অবর্গীয় শব্দ করে হাত সরিয়ে দিল ওর। 3জন অনেক গতিও আধারকে তুলতে পারল না। প্রফেসরের ওকে চোখে পড়তেই সেখানে দাঁড়ালেন তিনি। বুড়ো উঁচিয়ে দেখলেন আধারকে, গভীর স্বরে বললেন, ও ঘুমাচ্ছে কেন? অসুস্থ স্যার, হেডেক হচ্ছে তাই হেড ডাউন দিয়ে রেখেছে। মাহাদি ঝটপট মিথ্যা বলল। ও মিথ্যা বলায় খুব পারদর্শী। সিচুয়েশন খুব সহজে হ্যান্ডেল করতে পারে। প্রফেসরের বিশ্বাস হলো না বোধহয় ওর কথা। এমনিতে আধারকে তেমন একটা পছন্দ না ওনার। এই বদমাস একটা মেয়েবাজ। প্রতি সপ্তাহে একে নতুন মেয়ের সাথে দেখা যায়। ক্যান্টিনে, লাইব্রেরিতে বসে থাকতে দেখা যায়। আর এসবের ঘোর বিরোধী তিনি। খালি পড়াশোনায় ভালো হলেই তো হয় না, চরিত্রটাও থাকতে হয়। গম্ভীর স্বরে ডাকলেন, আধার, এই ছেলে। আধার উঠল না। প্রফেসর ধমকালেন। আধার চোখ কষলে উঠে বসল। হামি তুলে বহু কষ্টে চোখ মেলে স্যারের দিকে তাকালো। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। প্রফেসর ভুরুকুচকে বললেন, এটা ঘুমানোর জায়গা? লেকচার শোনার দরকার নেই। রাতে ঘুমাওনি? আধার মনে মনে কয়েকটা গালি ছাড়ল, কিন্তু কাঁধর হয়ে মুখে বলল, সরি স্যার। বেরো ক্লাস থেকে। বাট স্যার। যাও। আধার মুখ ফুলিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। নিঃসন্দেহে বেশিরভাগ প্রফেসরের চোখের মনে গুটি কয়েক প্রেম বিদ্বেষী টিচার ছাড়া বেশিরভাগ টিচারই আধারকে ফেভারিট স্টুডেন্ট মানে। ওর প্রেজেন্টেশন, প্রজেক্ট খুব ভালো হয়। আর ফিমেল টিচাররা তো চোখে হারায় বললেই চলে। এ প্রফেসরকে ওর একদম পছন্দ না। সারাক্ষণ কিটমিট করতে থাকে ওর সাথে। ক্যান্টিনের টেবিলে বসে একটা জবরদস্ত ঘুম দিল আধার। ওর বন্ধুরা সবাই সেই প্রফেসরের ক্লাস করে ওকে খুঁজতে বেরিয়ে এসেছে। সবাই ক্যান্টিনে বসে আছে। সাবিয়া গালে হাত দিয়ে তাকিয়ে আছে ঘুমান্ত আধারের দিকে। সূর্যরশ্মি গলিয়ে পড়ছে ওর মুখে। আচ্ছা, ছেলেটা দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছে কেন? কেন এতটা সুন্দর হয়ে যাচ্ছে? সাবিয়ার আফসোস আরও তরতরিয়ে বেড়ে যায়। বুকের হাঁক আর শূন্যতা পাল্লা দিয়ে বাড়ে। আধার উঠে বসে জিন্সের পকেট থেকে
সিরাম বের করে, আবারও সিরাম মাখলো। ওর চোখের মনি গাঢ় বাদামি, রোদের তাপে জলজল করছে। সাবিয়া দৃষ্টি সরালো। ছেলেটা সকাল থেকে কিছুক্ষণ পরপর এসব মাখছে। তটিনীর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল। ও কি পাগল হয়ে গেছে? তটিনী উত্তর দিল। ফর্সা হওয়ার ভূত চেপেছে মাথায়। আর কত ফর্সা হতে যাচ্ছে ও? এরপর কি কোরিয়ান হবে নাকি? হয়তো। ওর তো সব কিছুতেই বেশি বেশি বলদ একটা। ও যে পাগল সেটা আজকের কথা। তাও ঠিক। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওদের দুজনের দিকে। রাবিব আর আমান মাহাদিকে নিয়ে কথা বলছে। মাহাদি বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে। ওর অতিরিক্ত মিথ্যা কথা বলার জন্য কোনো মেয়ের সাথে 1 মাসের বেশি টিকে না। ওর ধারণা মিথ্যা বলা একটা আর্ট, আর মাহাদি সে আর্টের আর্টিস্ট। মাহাদি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এলো ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করাতে। একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসে ওদের সাথে পরিচয় করিয়ে বলল। মিট উইথ হার, আমার গার্লফ্রেন্ড। আধার অবাক স্বরে বলল। আনায়া? মেয়েটি খুশি হয়ে ডাকলো। আধার তুমি? তুই কি চিনিস আধার? মাহাদির কথায় আধার আমতা আমতা করে বলল। হ্যাঁ, ওদের ওরিয়েন্টেশনের দিন পরিচয় হয়েছিল। ওকে কলম দিয়ে হেল্প করেছিলাম। কোন কলম দিয়েছে জিজ্ঞাসা কর। আমান ছটফট বলল। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে, গলা খাকারি দিয়ে বলল। বলপেন দিয়েছিলাম। ম্যাটাডোর অল টাইম। মাহাদি কিছুক্ষণ মুখ লটকে তাকিয়ে থাকলো ওদের দিকে, পরক্ষণে হাইফার হয়ে বলল। কলমই তো দিয়েছিস না, অন্য কিছু তো দিসনি। আধার দুপাশে মাথা নেড়ে বলল। না, আর কি দেবো? আমার মতো গরিবের কাছে আর কি থাকতে পারে? আছে আছে, অনেক কিছু তো আছে। অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর একটা হাইডেন ট্যালেন্ট আছে তোর কাছে। আর কি লাগে? মাহাদি দাঁতে দাঁত চেপে বলল। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আনায়া নিজের ক্লাসের দিকে হাঁটা দিল। মাহাদি ধপ করে বসলো চেয়ারে, কপাল চাপড়ে বলল। ফ্ল্যাটিং করার জন্য আমার গার্লফ্রেন্ডটাকে পেয়েছিলি? এই, তুই কিছু করিসনি তো? আধার ভুরু কুচকে বলল। কি করতে বলছিস? বুঝো না তুমি? সুজি খাও। আমার বউ আছে রে ভাই, কেন আমি অন্য মেয়ের সাথে উল্টাপাল্টা করতে যাব? আমি চারদিকে সব বলবো আধার, দেখিস তুই। বললেও কি করতে পারবে ও আমার? গা ছাড়া ভাবে বলল আধার। খুব অহংকার তোর, তাই না? বিশ্বাস কর, আমার সবচেয়ে বেশি খারাপ লাগে চাঁদনির জন্য। এই 12 ভাতারই পেয়েছিল ওর কপালে জুটতে। আমার মতো সুন্দর ছেলে যে পেয়েছে সেটা ওর 7 কপালের ভাগ্য, বুঝেছিস? সুন্দর তুই পানি খাবে না ও? নিশ্চয়ই চরিত্রটা ম্যাটার করে। সুন্দর ধুয়ে পানি খাবে না, কিন্তু খাবে তো। সাবিয়া উঠে হনহনিয়ে চলে গেল। আমান ধুম করে চাপড় বসালো ওর পিঠে। অশ্লীল, নষ্টামি, আর কত করবি? ভাই আমি কি করলাম? ভার্সিটির মেয়েদের সাথে রিলেশনে যাওয়ার সৌম্য, তোরা ভাই একটু সাবধানে রিলেশনে যাস। কোনটা আধারের উইশ করা পরে যায়, পরে মেয়েদের মতোই আফসোস করতে হবে। প্রায় 1 মাস পর চাঁদনির সাথে ওর বন্ধুদের দেখা হয়েছে। ওরা সবাই কি যে খুশি হয়েছিল চাঁদনিকে দেখে। হাসনার বৃষ্টি তো শুধু পুরো সময় এটাই ব্যাখ্যা করে গেছে ওরা 1 মাস কখন কখন কিভাবে চাঁদনিকে মিস করেছে। তবে ওদের সিট একসাথে পড়েনি, শুধু চাঁদনি আর রেহানের সিট একসাথে পড়েছে। ভাগ্যক্রমে দুজনের রোল কেমন করে যেন মিলে গেছে। তুমুল কপি পেস্ট মেরেছে একজন আরেকজন থেকে। দুজনের খাতা মিলিয়ে দেখলে একটা অক্ষরের পার্থক্য পাওয়া যাবে না। পেপার বেশ ভালো গিয়েছে সবার। হাসনা, বৃষ্টি আর চাঁদনি মিলে গেটের পাশে দাঁড়িয়ে গল্প করছে। রেহান আর সিয়াম প্ল্যান করে কোথাও ঘুরতে গেছে। ওদের নাকি আগে থেকে প্ল্যান ছিল এক্সাম শেষে কোথাও ঘুরতে যাবে। হাসনার বৃষ্টি চায়নি। চাঁদনি এবার আর কোনো রিস্ক নেয়নি। বন্ধুদের প্রশ্নের সম্মুখেও বলেছে ওর ফ্যামিলি ওকে সেরাতে অনেক বকেছে। ওরা খুব করে সান্ত্বনা দিয়েছে চাঁদনিকে, কিন্তু ওরা কি করে জানবে এর চেয়ে অনেকটা খারাপ ঘটেছে চাঁদনির সাথে। চাঁদনির মন খারাপ হবে বলে বৃষ্টি আর হাসনাও ঘুরতে চায়নি। ওরা কথা বলতে বলতে গেটের বাইরে বেরিয়ে এলো। আধার গেটের বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে রোদ চশমা, শার্টের হাতা গুটিয়ে রেখেছে কোনোই পর্যন্ত। চাঁদনিকে দেখতে এগিয়ে এলো, প্রশ্ন করলো। এক্সাম কেমন হলো? ভালো। বৃষ্টি এক পলক আধারের দিকে তাকিয়ে চাঁদনির কানে কানে বলল। উনি কে? চাঁদনি পরিচয় করিয়ে দিল। আমার বড় ভাই। হাই ভাইয়া। আধার মিষ্টি করে হাসলো ওদের দিকে তাকিয়ে। হাসনা চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে ফিস ফিস করে বলল। ওয়াও চাঁদনি, তোর যে একটা বড় ভাই আছে সেটা তো বলিসনি কোনোদিন। তোর ভাইটা কি সুন্দর রে, কিউটে টিপা, আমার ক্রাশ লিস্টে জায়গা করে নিল। চাঁদনি বোকা বোকা হাসলো। আধার কোনা চোখে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি ঢোক গেল। এখন আবার গালি না খায়ও। আধার বলেছিল চাঁদনি যা তোর বন্ধুদের বলে দেয় অবিবাহিত, কিন্তু চাঁদনি বলেনি। রুচি হয়নি কেন যেন, নিজেই তোকে পরিচয় দেয় না। ওর এত কিসের ঠেকা যেতে যেতে পরিচয় নেওয়ার?
আধার হেসে বলল, ভালো আছো তোমরা? জি ভাইয়া, আপনি কেমন আছেন? চাঁদ আমাদের একবারও বলেনি ওর যে একটা বড় ভাই আছে। হাসনা বলল। আধার স্বাভাবিকভাবে বলল, বড় ভাইয়ের কথা না বললেও অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো ওর যে একটা স্বামী আছে। তোমাদের বান্ধবী সেটাও বলেনি? কি, চাঁদের বিয়ে হয়ে গেছে? দুজন একসাথে কিছুটা চিল্লিয়ে বলল। হ্যাঁ, কেন তোমাদের বলেনি ও? না তো। এই চাঁদ, তোর বিয়ে হয়ে গেছে? চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার কুটলি হাসলো, বুড়ো নাচি ইশারায় বোঝালো। এবার তোর বান্ধবীরা তোকে মিথ্যুক ভাববে। হাসনা কাঁদো কাঁদো মুখ করে তাকালো চাঁদনির দিকে, গাল ফুলিয়ে বলল, এত কম বয়সে বিয়ে হয়ে গেছে তোর, একবার বললিও না। অথচ আমরা তোর সাথে নিজেদের সব সিক্রেট শেয়ার করি। কিসের এত লুকোচুরি তোর? আমরা কি তোর জামাই নিয়ে পালিয়ে যেতাম? চাঁদনি কিছু বলতে গেল। হাসনা আর বৃষ্টি ওর কথা শুনল না। হাসনা আধারের দিকে তাকিয়ে বলল, ওর হাজবেন্ড কি খুব বেশি স্ট্রিক্ট ভাইয়া? চাঁদনি আমাদের সাথে ঘুরতে যেতে পারে না, ওর নাকি সে অনুমতি নেই। না তো, আমাকে দেখে তোমার স্ট্রিক্ট মনে হয়? ওর নিজেরই যেতে ইচ্ছে করে না, সে দোষ আমার উপর চাপিয়ে দেয়। অথচ ওর মন ফ্রেশ থাকার জন্য আমি ওকে ঘুরতে যেতে বলি সব সময়। চাঁদনি হাঁ করে তাকালো আধারের দিকে। কি ডাহা মিথ্যেবাজ। হাসনা উদ্বিগ্ন স্বরে বলল, আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু বললো যে বড় ভাই। দুটোই। ও আমার চাচাতো বোন। হাসনা অদৃষ্টে কপাল চাপড়ালো। চাঁদনির পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, হায় রে, শেষমেশ বান্ধবীর জামাইয়ের ওপর ক্রাশ খেলাম। বলদি, তুই বলবি না উনি যে তোর হাজবেন্ড? বাদ দে না এই টপিক, তুই বললি না কেন? ইম্পর্টেন্ট মনে হয়নি, পরে বলবো সব কাহিনী। প্লিজ কিছু মনে করিস না, তোর জামাইরে আমি এখন থেকে ভাইয়ের চোখে দেখবো, হ্যাঁ? বাট হি ইজ সো কিউট। জিতেছিস চাঁদ। চাঁদনি মলিন হাসলো। জিতেছে ও, সত্যি জিতেছে। কিন্তু আধার তো হেরে গেছে ওকে পেয়ে। প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে। চাঁদনি যে তার খুশিটা অনুভব করতে পারেনি। বাহ্যিক দিকটা সবাই দেখে, কিন্তু মনের খবর রাখে কয়জন। আকিব শিকদারের মনটা খারাপ হয়ে আছে ভীষণ। বেশ কয়েকদিন ধরে উনি চাঁদনির সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন, অথচ মেয়েটা কথা বলছে না তার সাথে। প্রতিবার উনি কল করলে আধারই রিসিভ করে। উনি চাঁদনির খোঁজ খবর নেন ওর থেকে, কিন্তু আরেকজনের থেকে মেয়ের খবর জানা আর নিজে কথা বলার মধ্যে অনেক ফারাক আছে। তার দেহটা এখনো আছে, কিন্তু মন পড়ে আছে চাঁদনির কাছে। চাঁদনির অসুস্থতার কথাও জানার পর বহু কষ্ট উনি সময় ম্যানেজ করেছিলেন ঢাকায় যাওয়ার জন্য। ভেবেছিলেন এবারে গিয়ে চাঁদনিকে নিয়ে আসবেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। ব্যবসার কাজে আবারও বাইরে যেতে হয়েছিল তাকে, যার ফলে উনি ঢাকায় যেতে পারেননি। চাঁদনি খুব অভিমান করে আছে তার উপর। তিনি বুঝতে পারছেন সে তার দোষ অস্বীকার করে না। মেয়েটার উপর একটার পর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তার নিরীহ নির্দোষ মেয়েটা কিসের কারণে এতটা কষ্ট ভোগ করছে, অথচ যারা আসল দোষী তারা দিব্যি আছে। অর্পিতা ফিরে এসেছে বাড়িতে, যদিও আরমান শিকদার আর বর্ষা বেগম বড়মুখ করে বলেছিলেন অর্পিতার দায়িত্ব তারা নিজেরাই নেবেন, এ বাড়িতে ওর জায়গা দিতে হবে না। কিন্তু ঠিকই অর্পিতা আর ওর স্বামীকে বাড়িতে জায়গা দিয়েছেন। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে অর্ণব শিকদার প্রথমে একটু বকাচকা করলেও দিন গড়াতে মেনে নিয়েছেন ওদের, থাকতে দিয়েছেন বাড়িতে। অথচ বাড়ির সম্মানের কথা ভাবতে গিয়ে চাঁদনি জীবনটা শেষ করে দিয়েছেন তিনি। এবার তাকে যে করে হোক ঢাকায় যেতেই হবে। বাড়ি ব্যবসা চুলোই যাক, কেন সবসময় তাকেই বাড়ি ব্যবসা নিয়ে ভাবতে হবে? অন্যদের তো কোনো দায়বদ্ধতা থাকে না। চাঁদনিকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো মূল্যেই। পরিবার নিয়ে ভাবতে ভাবতে নিজের সন্তানের দিকে তাকানোর সময় পর্যন্ত পাচ্ছে না সে। উনি কেন ওনার মেয়ের ফিউচারটা নষ্ট করে দেবেন? এমনিতেও নষ্ট করতে কোনো কিছু বাকি রাখেননি, কিন্তু এবার আর না। চাঁদনি মেয়ের দায়িত্ব অনেক পালন করেছে, এবার তার বাবার দায়িত্ব পালন করার পালা। 16 দিন ব্যাপী চাঁদনির এক্সাম শেষ হয়েছে কালকে। এই 16 দিন ওর উপর কি যে গেছে। চাঁদনির মনে হয় পড়াশোনা করার চেয়ে সংসার করা বেশি সোজা। সারাদিন শুয়ে বসে থাকা যায়, আরাম করা যায়, অথচ পড়াশোনা করতে গিয়ে শরীর মস্তিষ্ক সবকিছুর বেহাল দশা। চোখ ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পুরো দিনে জার্নি, গাড়ির জার্নি, এসব কিছু একসাথে কাটাতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে চাঁদনি। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে চাঁদনি। আধার ওকে ডেকে ভ্রু কুচকে ডাকালো। দেখে মনে হচ্ছে এ দুনিয়ায় চাঁদনির চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। আধার ডাকলো, চাঁদ, এভরিথিং ইজ ওকে? নো, কিচ্ছু ঠিক নেই, বাবার কথা মনে পড়ছে। দীর্ঘশ্বাস ফেলে বলল চাঁদনি। আধার কিছুটা দূরত্ব নিয়ে বসলো ওর থেকে, উদ্গ্রীব স্বরে বলল, তুই চাচ্চুর সাথে কথা বলছিস না কেন চাঁদ? তোমার চাচুর আমার সাথে কথা বলার সময় নেই। ভাই, তুই চাচ্চুর দিকটা একটু বোঝ।
ধরতে গেলে পুরো ব্যবসা সামলাতে হয় চাচ্চুকে। বাবা আর মেজ বাবা শুধু নামে আছে, সময় করে উঠতে পারে না। তো এসব মনের মধ্যে পুষে রাখলে হবে? চাঁদনি এসবের উত্তর না দিয়ে আধারের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার এক্সাম শেষ হলে চট্টগ্রামে নিয়ে যাবে। এখন তোমার কথা রাখার পালা। এখন তো আমার এক্সাম পড়েছে, কেমনে রাখবো কথা বল। বাবাকে কল করে বলবো? মনে হচ্ছে আসবে না। আমার জন্য তো তার সময় নেই। একটা মানুষের সেম কথা কয়বার বলতে ইচ্ছে করে, বাবার আমার কথা মনে পড়ে না। আধার ভাই, সে তো নিজে আসছে না, তুমিও নিয়ে যাচ্ছ না। খুব অসহায় লাগতেছে নিজেকে, বিশ্বাস করো। চাচ্চু নিতে আসলেও তোকে আমি যেতে দিব না। তুই গেলে আমার সাথে যাবি। নিয়ে যাব যখন বলেছি তখন কথা রাখবো, বাট আমাকে একটু সময় দিতে হবে। চাঁদনি মুখ কালো করে তাকালো। পুরো বিজনেস বাবাকেই কেন সামলাতে হয়? আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি, বাট সব কষ্ট আমার বাবাকেই কেন করতে হবে? তুমি একটু হেল্প করতে পারো না? এদিকে ইচ্ছে মতো টাকা উড়াও। আধা চোখ ছোট ছোট করে তাকালো, অ্যাটিটিউড নিয়ে বলল, তোর বাপ জ্যাঠার বিজনেসে যখন লাল বাতি জ্বলে তখন সবুজ বাতি জানানোর জন্য আমাকেই লাগে ওদের, বুঝেছিস? আর টাকা উড়ানোর মতো অ্যাবিলিটি আছে আমার, তাই উড়াই। তুই ভাবিস না আমি বাপের টাকায় বসে বসে খাই। বিজনেসে আমার কন্ট্রিবিউশন তোর বাপ জ্যাঠা থেকে অনেকাংশে বেশি। ওরা কাজ করে, আমি প্ল্যান দিই, পথ প্রদর্শক আমি। মূল কন্ট্রিবিউটর ছাড়া বিজনেস চলে না। সুপার উপর হাঁটু তুলে তাতে থুতনি ঠেকিয়ে বসলো চাঁদনি। অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। নীরবতা ভেঙে আধার বলল, ছাদে যাবি? ছাদে কেন? এমনি। কতদিন হচ্ছে এসেছিস অথচ ছাদে যাওয়া হলো না। রুফটপের ভিউটা খুব সুন্দর, সূর্যাস্ত দেখা যাবে ওখান থেকে, তোর মন ভালো হয়ে যাবে। চলো তাহলে। আধার উঠে দাঁড়ালো, চাঁদনির হাত ধরে বলল, চল। হাত ছাড়ো। না, ছাড়ার জন্য তো ধরিনি। অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে, তুই একা পারবি না। একা একা সবকিছু করতে শিখতে তো হবে। সব সময় তো তুমি আমার সাথে নাও থাকতে পারো। আমি সব সময় তোর সাথে থাকবো চাঁদ, সব সময়। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রতিটা সুন্দর বিকেলে, প্রতিটা অসুন্দর মুহূর্তে। না আমি তোকে ছাড়বো, আর না তুই আমাকে ছাড়তে পারবি। জীবনের প্রতিটা ধাপে তুই আমার সাথে থাকবি, তোর মুক্তি নেই। গধূলি বিকেল, কিছু সময়ের মধ্যেই সূর্য ডুবে যাবে। চাঁদনি নির্নিমেষ তাকিয়ে আছে সেদিকে। ওর চুলগুলো পনিটেল করে বাঁধা, বেবি হেয়ারগুলো ছড়িয়ে আছে মুখের উপর। আধা দাঁড়িয়ে আছে ওর পাশে। বিস্তীর্ণ মাঠের মতো বড় একটা ছাদ, এক সাইডে অনেকগুলো টব রাখা। হালকা বাতাসে চাঁদনির ওড়না উঠছে। আধার আকাশের দিকে তাকিয়ে বলল, রেলিংয়ে উঠে বসবি? যদি পড়ে যাই? আমি থাকতে তুই পড়ে যাবি, এমন হতে পারে? চাঁদনি তাকালো আধারের দিকে। ও নিজের দুহাতের সাহায্যে রেলিংয়ে উঠতে পারল না। দেয়ালগুলো চাঁদনির চেয়ে একটু উঁচু। আধার ওকে উঠতে সাহায্য করলো। চাঁদনি আকাশের দিকে তাকিয়ে পা দোলায়, লম্বা শ্বাস ফেলে সকল বিষাদ হাওয়ায় মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। আধার তাকালো ওর দিকে। ওর গালের দাগগুলো চলে গেছে। হঠাৎই আধারের মনে একটা প্রশ্নের উদ্বেগ হলো। ও চাঁদনিকে কালের ড্রাম বলে কেন? হোয়াই? চাঁদনি মোটেও কালির ড্রাম না। ওর ফেস কাটিং খুব সুন্দর। আধারের গায়ের রঙের চেয়ে সামান্য ডিপ, শ্যামলা বলা চলে। তবুও কেন চাঁদনিকে এতটা তুচ্ছতাচ্ছিল্য করে? কেন এতটা বুকে লাগিয়ে কথা বলে? শুধু ওর জেদগুলোর জন্য? আসলেই আধার ওর জেদ নিতে পারে না। আধারের একটা মাইন্ডসেট হচ্ছে ওর আশেপাশের সবার উপরে জেদ রচাবে, সবাই ওর কথা মানবে, ও যেটা বলবে সেটাই হবে। কিন্তু চাঁদনি ওর কথা শোনে না, এতটা বিদ্বেষ দেখায়, তাই আধার এমন করে। আধার গালে টোকা দিল চাঁদনির। চাঁদনি তাকালো ওর দিকে। সরি ফর এভরিথিং চাঁদ। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, বলল, হঠাৎ? তোর সাথে প্রথম থেকে এমন করা আমার উচিত হয়নি। তুই খুব কষ্ট পেয়েছিস না রে? সরি ডাজ নট ফিক্স এভরিথিং। তবু মাফ করা যায় না? আমার খুব খারাপ লাগে। তোর মনটাকে আমি বিষিয়ে দিয়েছি। ছোট্ট একটা হৃদয়, কত কি সহ্য করেছিস। যেখানে তুই অপারগ ছিলি, চাচ্চুকে ছেড়ে শুধুমাত্র আমার ভরসা এখানে এসেছিলি, অথচ আমি তোর সাথে কি কি অন্যায় করেছি। আমি খুব সরি রে। খুব সুন্দর নাটক করতে পারো তো তুমি। তুমি সরি বলে বলে আমাকে কন্ট্রোল করো। তোমার সব কথা মানতে বাধ্য করো। দেখো আধার ভাই, আমার গালের দাগগুলো চলে গেছে, কিন্তু হৃদয়ের দাগগুলো যাচ্ছে না। আমি তো তার কাছে কিচ্ছু চাইনি কখনো, শুধু চেয়েছিলাম আমার সাথে একটু থাকো, সাহারা দাও। যেভাবে ছোটবেলা থেকে সাইড নিতে, ওভাবে একটু আমার পাশে থাকো। তুমি কি করলে বলো তো? আমি খুব কেঁদেছি জানো, খুব বাজেভাবে কষ্ট পেয়েছি। তোমার বিষাক্ত কথাগুলো
মনে পড়লে এখনো কাঁদি। আমার মুখে তো সৌন্দর্যের ছিটে ফোটাও নেই, সমাজ সুন্দর খোঁজে। তাই তোমার সমস্যা হয় আমার পরিচয় দিতে। এত কিছু আমি ভুলে যাব? সব সময় মেয়েদেরকে কেন ভুলে যেতে হয়? কেন সব সময় মেয়েদেরকেই মেনে নিতে হয়? তুমি আমার সাথে যেসব বিহেভিয়ার করেছো, সেসব যদি আমি তোমার সাথে করতাম, তুমি থাকতে আমার সাথে? থাকতে না, ছেড়ে দিতে। আমি কেন পারবো না তোমাকে ছাড়তে? শুধু আমি মেয়ে তাই সমাজ শুধু মেয়েদের দোষ দেয়, তোমার মতো সুন্দর ছেলেদের দোষ দেখে না। শুধু এই একটা কারণের জন্য আমি তোমাকে মেরে ফেলবো? আধার দীর্ঘশ্বাস ফেলল, বিমর্ষ স্বরে বলল, তুই খুব জেদি, বুঝেছিস? সেম কথা কয়বার মনে করিয়ে দিতে হয়? প্রথমবার বুকে লাথি মেরে যতবার প্রীতির কথা মনে করাতে আসবা ততবার মেয়েদের এত জেদ ভালো না, জানিস তো? ছেলেরা জিদ ধরলে বাদশা, আর মেয়েরা বেশ। আধার কেমন দৃষ্টিতে যেন তাকালো ওর দিকে। চাঁদনি শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল। চাঁদনি আকাশের দিকে দৃষ্টি তাক করলো। ওর দুটো চিকচিক করছে সূর্যের আলোতে, মনে হচ্ছে গলায় যেন কেউ কাটা তার পেঁচিয়ে দিয়েছে। দুজন নির্নিমেষ তাকিয়ে থাকে আকাশের দিকে। সূর্য অস্ত গিয়েছে মাত্রই। পশ্চিমে লালিমা, রক্তবর্ণ আকাশ, কিছু ছন্ন ছাড়া পাখি উড়ে যাচ্ছে। বিষাদে ছেয়ে আছে দুটো হৃদয়, কেউ নিজের সাথে লড়ছে, কেউ বা তার বিপরীত জনের সাথে। রুক্ষ বাতাস ওদের গা ছুঁয়ে দেয়। ওদের জীবনে বসন্ত আসে না অনেক দিন। আজ চাঁদনির জন্মদিন। এই একটা দিনে ওর মনটা খুব ফুরফুরা থাকে, তবে আজ দিনটা তার ব্যতিক্রম। যদিও ওর বাবা ব্যতীত এই দিনটা কেউই মনে রাখে না, তবুও চাঁদনি এই দিনটার জন্য অপেক্ষা করে। কখনোই বাড়িতে ওর জন্মদিন পালন করা হতো না, অথচ বাড়ির আর দুই ছেলে মেয়ে আধার আর অর্পিতার জন্মদিনে ঘটা করে দাওয়াত দেওয়া হতো সবাইকে, কেক কাটা হতো। চাঁদনি এসব চায়নি কোনোদিন। হাকিব শিকদার ওকে বরাবর 12টায় উইশ করতো। ওরা দুজন মিলে কেক কাটতো। ওর বাবা ওকে অনেকগুলো গিফট দিত। যত ইম্পর্টেন্ট কাজই হোক না কেন, আকিব শিকদার 12টার আগে চলে আসতো ওকে উইশ করতে। মানুষটা আজ আর এলো না। সে কি জানে না চাঁদনি অপেক্ষা করে আছে? ফোন না হয় ধরল না। একটু অভিমান করার অধিকার কি ওর নেই? সবাই চাইছে তাই করতে পারবে ওর সাথে। চাঁদনি কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। আধার ওর জন্মদিন জীবনেও মনে রাখবে না। একটা কালির ড্রামের জন্মদিন মনে রাখা তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না। চাঁদনি তবু এক পলক আধারের কক্ষে উকি দিল। খালি দেখে কপালে ভাঁজ ফেলে সিঁড়ি বেয়ে নামলো। ড্রয়িং রুমও খালি। কিচেনের দিকে এগিয়ে গেল চাঁদনি, কিন্তু যাওয়ার আগে আধার বেরিয়ে এলো। চাঁদনি থেমে গেল। আধারের হাতে কেক। চাঁদনির সামনে এসে দাঁড়িয়ে ওর হাতের কেক কুচিয়ে চিল্লিয়ে বলল, হ্যাপি বার্থডে চাঁদ। চাঁদনি হাঁ করে তাকালো ওর দিকে। কতক্ষণ ব্যাপী অবাকের চোটে কথা বের হলো না ওর মুখ দিয়ে। আধার হাসি মুখে বলল, হ্যাপি সুইট 17 চাঁদ। 17 বছর হয়ে গেছে তোর, বুড়ি হয়ে গেছিস। তুমি আমার বার্থডে মনে রেখেছো? ভাঙা গলায় বলল চাঁদনি। আধার কপালে ভাঁজ ফেলে বলল, হাউ ক্যান আই ফরগেট ইউর বার্থডে? আমার বার্থডে বাবা ব্যতীত আজ পর্যন্ত কেউ মনে রাখেনি আধার ভাই। কে বললো তোকে? আমি তো মনে রাখি। আমার তো প্রতি বছর মনে থাকে। হ্যাঁ, উইশ করা হয়নি ঢাকা আসার পর, বাট আমার মনে থাকতো। চাঁদনি ঠোঁট চেপে তাকালো আধারের দিকে। কান্না আটকে বাচ্চাদের মতো করে বলল, বাবা তো আসলো না, আমাকে উইশও করেনি। করবে হয়তো, মাত্রই 12টা বেজেছে, এখনো সময় আছে। আর বাবা আসেনি বলে এত আফসোস করছিস কেন? প্রতি বছরই তো বাবা থাকে তোর সাথে। এই বছর না হয় আমি করছি, আমি আছি। এরপর থেকে প্রতিটা বছর থাকবো। চল কেক কাটি। আধা নিজে চকলেট কেক বানিয়েছে চাঁদনির জন্য। ওর চকলেট খুব ফেভারিট। চাঁদনি কেক কাটতে বসলো। আধার আফসোস করে বলল, ওহ শিট, আমি তো মোমবাতি আনতে ভুলেই গেছি। আসলে কেকটা কি করে বানাবো এটা নিয়ে টেনশনে ছিলাম। ফার্স্ট টাইম বানিয়েছি। মোমবাতি লাগবে না, তুমি বসো, আমি কেক কাটছি। চাঁদনি কেকে ছুরি বসানোর আগে বেল বাজলো। আধার ভুরু হয়েছে তাকালো সদর দরজার দিকে। এত রাতে কে এলো? আধার যাওয়ার আগে চাঁদনি নিচে উঠে দাঁড়ালো। দরজা খুলতে অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনি। আকিব শিকদার হাসি মুখে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছেন ওর দিকে। ওকে দেখতেই ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো তার। ওনার দুহাতে 10-12টা প্যাকেট। চাঁদনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর মনে হলো স্বপ্ন দেখছে। আকিব শিকদার বললেন, ঢুকতে দিবেন আম্মা? চাঁদনির সম্বিত ফিরল। দরজা থেকে সরে দাঁড়ালো। আকিব শিকদার ভেতরে ঢুকলেন। ততক্ষণে আধারও এগিয়ে এলো। চাচ্ছু, আমার হাত থেকে এগুলো নাও তো বাবা। আধার ওনার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে সোফায় রাখলো। আধার উদ্গ্রীব স্বরে বলল, এত রাতে তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফ্ল্যাট খুঁজে পেতে সমস্যা হয়নি তো? এতগুলো প্যাকেট কি করে নিয়েছো? না, বাড়ির ড্রাইভার তোমার ফ্ল্যাট চিনত, সে এখান পর্যন্ত এনে দিয়েছে, কষ্ট হয়নি।
আকিব শিকদার চাঁদনির দিকে তাকালেন। আম্মা আমাকে জড়িয়ে ধরো। বাবা মিস ইউ সো মাচ। এখনো অভিমান করে থাকবে? দেখো চলে এসেছি তোমার কাছে, নিয়ে যাব তোমাকে। তুমি আমাকে বুঝবে না? চাঁদনি ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। আকিব শিকদার দুপা পিছিয়ে গেল। চাঁদনি হুড়মুড়িয়ে বলল, আই মিস ইউ সো মাচ বাবা। হ্যাপি বার্থডে আম্মা। সরি ফর লেট। 12টায় ইউজ করতে পারিনি, কিন্তু দেখো আমি বরাবর 12টা 10-এ উইশ করেছি। তুমি এসছো আব্বু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছিল তুমি বোধহয় আমাকে ভুলেই গেছো। এতগুলো দিন তোমার একবারও আমার কথা মনে পড়লো না? আর বলা সম্ভব হলো না ওর পক্ষে। চাঁদনি এবার কেঁদেই দিল। আকিব শিকদার বুকের সাথে শক্ত করে ধরে রাখলেন চাঁদনিকে। চাঁদনি তার শার্টের বুকের কাজটায় ভিজিয়ে ফেলল চোখের জলে। আকিব শিকদারও চোখের জল মুছিয়ে দিলেন। ভরাট কণ্ঠে বললেন, বাবা খুব মিস করছে তোমাকে, তোমার কথা খুব মনে পড়ছে তার। কেঁদো না আম্মা, কেঁদো না প্লিজ। আমি চলে এসেছি তো, আর কাঁদতে হবে না তোমাকে। অনেক কেঁদেছ, আর না, আর কখনোই না। টেবিলের উপর কেক রাখা ছিল। আকিব শিকদার সেদিকে তাকিয়ে বললেন, তোমরা কেক কাটছিলে? হুম, আধার ভাই কেক বানিয়েছিল আমার জন্য, মাত্রই কাটতে বসেছিলাম। বাহ, আমি আরও টেনশন করছিলাম তোমার জন্য কেক কিনতে পারিনি বলে। সব দোকান বন্ধ হয়ে গেছে এত রাতে। চলো আমরা কেক কাটি। চাঁদনি মাথা ঝাঁকালো। কেক কেটে প্রথম পিস আকিব শিকদারকে খাওয়ালো, কিন্তু আধারকে খাওয়াবে কিনা ভাবনায় পড়ে ওর দিকে তাকালো। আধার তাকিয়েছে ওর দিকে। ওর দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, নির্লিপ্ত। চাঁদনি তবু এক পিস কেটে ওর মুখের সামনে ধরলো। আধার পুরো পিসই নিয়ে নিল ওর মুখে। চাঁদনি ছিটকে হাত সরিয়ে আনলো। আধার মুখ বাঁকালো। আকিব শিকদার থাকায় ওকে গালি দেওয়া সম্ভব হলো না, কিন্তু মনে মনে খুব বকলো চাঁদনিকে ওর নাটকের জন্য। সোফার উপর 12টা প্যাকেটের সবকিছুই চাঁদনির জন্য আনা জিনিসপত্র। আকিব শিকদার অনেকগুলো হোয়াইট রঙের ড্রেস এনেছেন ওর জন্য। অনেকগুলো চাঁদনির ফেভারিট চকলেট, সিল্ক, ক্যাডবেরি, কিটক্যাট, রাফেলো, সাথে অনেক সাজগোজের জিনিস। যদিও চাঁদনি সাজে না, তবুও তিনি সব সময় চাঁদনির জন্য কিনতেন। এবারেও আসার সময় চাঁদনির জন্য অনেক কেনাকাটা করেছেন তিনি। আকিব শিকদার আর চাঁদনি সোফায় বসে কথা বলছিল। আধার উপরে গেছে। হয়তো বাবা মেয়ের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি। এমনিতে চাঁদনি কয়েকদিন ধরে খুব মন খারাপ করছিল আকিব শিকদারের সাথে কথা বলার জন্য। চাঁদনি মনোযোগ দিয়ে চকলেট খাচ্ছিল। আকিব শিকদার নরম স্বরে ডাকলেন, আম্মা। চাঁদনি চকলেট খেতে খেতে উত্তর দিল, হুম। এবার তোমাকে নিয়ে যাব। কোথায়? বাড়িতে? তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না বাবাকে ছাড়া? চাঁদনি চকচকে দৃষ্টিতে তাকালো। খুশি হয়ে জবাব দিল, একেবারের জন্য নিয়ে যাবে? আর আসতে হবে না এখানে? তোমার ইচ্ছা, তুমি আসতে চাইলে আসবে, নয়তো থেকে যাবে সেখানে। এখন থেকে বাবা তোমার কথা মতোই চলবে। আমার মেয়ে যেটা চাইবে এখন থেকে সেটাই হবে। চাঁদনি উৎফুল্ল হয়ে মাথা ঝাঁকালো। আকিব শিকদার রাতে চাঁদনির রুমে থাকলেন। পুরো ফ্ল্যাটে শুধু 2টো বেডরুম আছে। আকিব শিকদার জানলেন না চাঁদনি আর আধার এতদিন আলাদা রুমে থেকে এসেছে। এদিক দিয়ে আধার বড় বাচ্চা বেঁচেছে। মাত্র কয়েকদিনই তো হলো। চাঁদনি আরও বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দিয়ে এক রুমে থাকছে। ভাগ্যিস আকিব শিকদার আগে আসেননি, নয়তো ভেবেই নিত আধার চাঁদনিকে মানতে পারেনি। তারপর চাঁদনিকে গ্রামে নিয়ে চলে যেত, আর কখনো আসতেও দিত না। পরের দিন সকালে চাঁদনি আধারের কক্ষের ব্যালকনিতে বসেছিল। আকিব শিকদার এখনও ঘুম থেকে ওঠেননি। লং জার্নিতে হয়তো বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি না ওঠায় আধার আর চাঁদনিরও ব্রেকফাস্ট করা হয়নি। আধার ঘুম থেকে উঠেই কোথায় যেন বেরিয়েছে। চাঁদনি অন্যমনস্ক হয়ে বসেছিল। একটু পর আধার গলা ফেড়ে ডাকতে ডাকতে কক্ষে এলো। চাঁদ, এই চাঁদ। চাঁদনি হকচকিয়ে উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন স্বরে বলল, কি? আধারের হাতে একটা কালো রঙের খাঁচা। ভেতরে 2টো পাখি ভদ্র হয়ে বসে আছে। একটার রং হলুদ আর একটি অফ হোয়াইট আর ধূসরের মিশেল। আধার ব্যালকনিতে এলো। চাঁদনি এগিয়ে গেল ওর দিকে। খাঁচাটার দিকে তাকিয়ে রইল। দেখ, তোর জন্য পাখি নিয়ে এসেছি, একদম তোর মতো। ইটস ওর বার্থডে গিফট। সুন্দর না? খুব সুন্দর। এগুলো কি পাখি? ওরা লাভ বার্ড কাপল, বাজরিগার পাখি। চাঁদনি খাঁচায় হাত রাখে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, পাখিদের আকাশে উঠতে দেখেই সুন্দর লাগে, খাঁচায় মানায় না, ওদের মুক্ত করে দাও। আধার উদ্বিগ্ন স্বরে বলল, তোর পছন্দ হয়নি চাঁদ? কেন, উড়িয়ে দেবো ওদের?
ওদের আমার খুব পছন্দ হয়েছে, আর তাই ওদের বন্দিত্ব আমার ভালো লাগছে না। খাঁচায় ওদের কষ্ট হচ্ছে আমার মতো। আমি তো তোকে মুক্তি দেবো না চাঁদ, আমার থেকে তোর মুক্তি নেই। ওদের উড়িয়ে দিলে তোর মনে হবে তুইও আমার খাঁচা থেকে উড়ে যেতে পারবি। আমার খাঁচা খুব শক্ত রে চাঁদনি, সেটা শেকল ভেঙে উড়ে যাওয়ার সাধ্য তোর বা পাখিদের নেই। পাখিদের জায়গা হলো ব্যালকনিতে। চাঁদনি মুখে বলেছে ঠিকই, ওদের উড়িয়ে দিতে, অথচ ব্যালকনিতে রাখার পর চাঁদনি খুব ব্যস্ত হয়ে পড়ল ওদের নিয়ে। কি খাওয়াবে, কিভাবে রাখবে ওদের, কি করলে ওরা পাশ মানবে, সেসব জানার জন্য খুব তোড়জোড় শুরু করলো। আধার মুখ লটকে দেখলো সবকিছু। এমনিতে ওর সাথে এক অক্ষর শব্দ নিজ থেকে বলে না চাঁদনি, এখন তো ওকে আর পাত্তাই দিবে না, টোটালি চোখেই দেখবে না। এভাবে খাল কেটে কেউ কুমির আনে? কুমির না, সতীন। আধারের তো এখন ওদের সতীনই মনে হচ্ছে। আকিব শিকদার ড্রয়িং রুমে বসে আছেন, ওনার হাতে কফির মগ। একটু আগে ব্রেকফাস্ট সেরেছে সবাই। চাঁদনি ওর কক্ষে বসে ফোন দেখছে। মেয়েটা আল্লাহর দুনিয়ায় এই একটা কাজ ছাড়া আর কিচ্ছু পারে না। আধার কিছুক্ষণ নিশ্চুপ গলায় হাত দিয়ে আকিব শিকদারের দিকে তাকিয়ে থাকলো। একটু পর ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তাহলে তুমি চাঁদকে নিয়ে এসেছো? অর্পিতা ফিরে এসেছে। শুধু একা আসেনি, ওর স্বামীকেও নিয়ে এসেছে। জানো, বড় ভাইয়া প্রথমে ওদের থাকার অসম্মতি জানালেও পরে মেজো ভাইয়ের অনুরোধে মেনে নিতে হয়েছে ওদের। মেজো ভাবি কান্নাকাটি করে বাড়ির সবাইকে মানিয়ে নিয়েছে, অথচ ওই মেয়েটার জন্য আমার মেয়ের জীবনটা উল্টোপাল্টা হয়ে গেল। আধার, অর্পিতা ফিরে না এলে তো জানতামই না বাবা হিসেবে কতটা জঘন্য আমি। অন্যের দোষের শাস্তি নিজের মেয়ের উপর গছিয়ে দিয়েছি। তুমি বলো আধার, অর্পিতাকে বাড়িতে থাকতে দেওয়া চাঁদের উপর অন্যায় না? আধার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ অন্যায়, কিন্তু তুমি এটা আমাকে বললেই পারতে, আমি নিয়ে যেতাম। তোমার কষ্ট করে আসার দরকার ছিল না। আকিব শিকদার ভুরু কুচকে বললেন, আমি আসে কোনো সমস্যা হয়েছে? না, কি সমস্যা হবে? মনে হচ্ছে খুশি হওনি। সত্যি বলতে তুমি যদি পরে আসতে তবে আমি অবশ্যই অনেক বেশি খুশি হতাম, কিন্তু এখন আমার এক্সাম চলছে যাচ্ছ, আমি গ্রামে যেতে পারবো না। তুমি না হয় পরে এসো আধার, এক্সাম শেষ হলে আমি চাঁদকে নিয়ে যাই। খুব মনে পড়েছিল ওর কথা। জানো জানো তো, ওকে ছাড়া কোনোদিন থাকিনি, সুযোগই হচ্ছিল না আসার। এর চেয়ে বড় কথা ভয় হচ্ছিল কিভাবে ওর সাথে নজর মেলাবো। সবাই সবাই তোমার কথা ভাবছে আধার, কিন্তু আমার মেয়ের কথা ভাবার জন্য শুধু আমিই আছি। আধার কি বলবে বুঝতে পারল না। আকিব শিকদার আবার বললেন, তোমরা দুজনেই এখনো ছোট, সংসার করা তো মুখের কথা না। আমার মেয়েটা তো তোমাকে ছাড়া এক পাও এগোতে পারে না। সেখানে ধরে বেঁধে বিয়ে নামক একটা সম্পর্কে জড়িয়ে দিয়েছি তোমাদেরকে। ভুল করেছি, কত অপমান করেছো তুমি আমার ছোট মেয়েটাকে। আমি ওকে নিয়ে যাব আধার। শাস্তি দিবা? আমি কি ইচ্ছে করে অপমান করেছি ওকে? বাবার উপর খুব রাগ হয়েছিল। সে রাগ তো তুমি চাঁদনির উপর ঝরাতে পারো না। ওর তো কোনো দোষ ছিল না। ও কেন সাফার করবে বলো? তুমি এখনো ওকে মেনে নিতে পারোনি, আমি জানি। আধার নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো আকিব শিকদারের দিকে। তুমি ওকে নিয়ে যেতে পারবে না। তুমি তো ওকে চাও না, পছন্দ না তোমার ওকে। সেটা তো প্রথম দিনই বলে দিয়েছিলাম। দাম দিয়েছিলে আমার কথার। ঠিকই তো, বিয়ে দিতে 3 ভাই মিলে সাক্ষী দিয়েছো। এখন কেন মেয়ের কথা মনে পড়ছে? মানুষ মাত্রই ভুল হয় আধার। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। মানুষ তো ভুল করবেই, ভুল না করলে তো আমরা ফেরেশতাই হতাম। তোমরা এই শেষ বয়সে এসে ভুল করতে পারো, আর আমি বয়সের দোষে সেম ভুল আমি করতে পারি না। শেষ বয়স কি বলছো? মনে প্রাণে আমি এখনো ইয়াং। শোনো, এসব কথা বলে কোনো লাভ নেই। আজ রাতে দুজনের জন্য ট্রেনের টিকিট বুক করেছি আমি। চাঁদনির খুব শখ ট্রেনে চড়ার। প্রথমবার আমাকে ছেড়ে কাঁদতে কাঁদতে এসেছিল। ট্রেন চড়ার অনুভূতি নিতে পারেনি, তাই রিকোয়েস্ট করেছে আমাকে ট্রেনে করে যাবে। নো, আমি যেতে পারমিশন দেব না। আমি ওর বাবা আধার, বাবা হয়ে তোমার পারমিশন লাগবে আমার? লাগবে। ওর যখন বিয়ে হয়ে গেছে তখন আমার অধিকার তোমার চেয়েও বেশি। আকিব শিকদার কিছু না বলে উঠে দাঁড়ালেন। সিঁড়ি বেয়ে যেতে যেতে বললেন, যা ইচ্ছা করো, ওকে তো আমি নিয়ে যাবই। চাঁদনি যাবে না, দেখো তুমি। দেখা যাবে। সামনে নির্বাচন। শহরের গলি মহল্লা, চায়ের দোকান থেকে বাজার, সব জায়গায় এখন একটাই আলোচনার বিষয়, নমিনেশন। কে পেল কে পেল না, এই নিয়েই গরম রাজনীতি।
তবে রাতের এই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। ঢাকায় আসার পর দলীয় সকল প্রোগ্রামে সশরীরে থেকে দুহাতে মানুষের ভালোবাসা কুড়িয়েছ। বিশ্বাস তো ছিলই, নমিনেশন না পেলেও সমস্যা ছিল না। এমনিতে এখানে মন টিকছিল না ওর। ওর অসুস্থ মাটা একা একা চট্টগ্রামে কেমন আছে কে জানে। চট্টগ্রামে ফিরে যেতে ইচ্ছে করছে খুব করে, অথচ নির্বাচনের আগে যেতেও পারছে না। রাতের রাজনীতির শখটা ছিল সেই ক্লাস 8 থেকে। সাদিক এহসান বহুকাল এলাকার এমপি ছিলেন। রাজনীতি রিলেটেড কাজগুলো ওদের বাড়িতে লেগেই থাকতো সারাক্ষণ। স্বাভাবিক একটা ছোট্ট মনে এসব নিয়ে প্রভাব পড়বে। জীবনের এত উত্থান পতনেও রাত কখনো রাজনীতি ছাড়েনি। ওর মা বাবা ছাড়াছাড়িতেও না, ওর বাবার অমানুষের মতো প্রহারেও না। লোকটা তো বাড়ি আর রাজনীতির পার্থক্যই করতে জানতো না, দুটি বিষয় গুলিয়ে ফেলতো। তারপর সেটার ফল ভোগ করতে হতো আবরার নামের একটা ভাঙাচোরা মানুষকে, যার অতীত বর্তমান দুটোই জঘন্য। ভবিষ্যতে বেঁচে থাকবে কিনা ওটারও কোনো গ্যারান্টি নেই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রাত। আকাশে আজ কোনো চাঁদ নেই, আছে হাতে গোনা তারা। অমাবস্যা বোধহয়। রাতের অমাবস্যায় ভালো লাগে। জ্যোৎস্না রাতে চাঁদ এতটা আলোকিত করে দেয় ধরণীকে যে রাতের মহত্ব গভীরতা বোঝাই যায় না। রাত তো হবে রাতের মতো অমানিসা, অন্ধকারে ঘেরা, একদম ওর জীবনের মতো। রাতকে কেন চাঁদ এসে আলোকিত করবে? কেন রাতের অসীমতা গভীরতা নষ্ট করে দেবে? রাতে বিষয়ের ঘোর বিরোধী। ফোনের রিংটনে রাতের ধ্যানভঙ্গ হলো। না দেখে কল রিসিভ করতে ওপাশ থেকে একটা এলোমেলো অস্থির কণ্ঠস্বর ভেসে এলো। আবরার, এই আবরার। রাত হকচকিয়ে গেল, নরম স্বরে ডাকলো। আম্মু, এত সকালে তুমি? ঘুম ভেঙে গেছে তোমার? ওপাশের নারীটি কাঁদো কাঁদো স্বরে বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই। কোথায় তুমি? তুমি আসলে না। বাবা আমাকে মিথ্যে কেন বলেছে? হ্যাঁ, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? এই কোথায় গেছে আমি? কি হয়েছে তোমার আম্মু? আরে ওকে? আই অ্যাম নট ওকে। তুমি আসলে না। কতদিন তোমাকে দেখিনি আমি। আমার কথা তো তোমার মনেও পড়ে না, কিন্তু আমার খুব কান্না পায় তোমার জন্য। তুমি আসলে না। ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা গেল। রাত অস্থির হয়ে উঠল। এই দুনিয়ায় ওর সবচেয়ে অপছন্দের জিনিস হলো মানুষটার কান্না। রাত নিতে পারে না, অসহ্য যন্ত্রণা হয়। রাত উদ্গ্রীব স্বরে ডাকতে থাকলো, আম্মু, এই আম্মু, কেঁদো না, কেঁদো না প্লিজ। কি হয়েছে আমাকে বলো। নানু ভাইকে ফোনটা দাও। আল্লাহরে, কেন কাঁদছো তুমি এভাবে? মরে গেছি আমি? কেঁদো না আম্মু। এই চুপ, তোমার সাথে কোনো কথা নাই আমার। ফোন কেটে গেল। রাত্রস্ত হাতে এয়ারিং বার্ড নাম্বারে কল দিল কয়েকবার। ওপাশ থেকে রিসিভ হলো না। ওর বুকের ধুকভুকানি বেড়ে যায়, অসহায় লাগে নিজেকে। রাত আরও একবার কল করলো, রিসিভ হলো না। দ্রুত পায়ে কক্ষে চলে এলো। আলমারি থেকে এলোমেলো হাতে নিজের কয়েকটা যাবতীয় প্রয়োজনীয় জিনিস বের করলো। আজকে চট্টগ্রামে ফিরে যাবে ও। নির্বাচন চুলোই যাক, ওই মানুষটার কিছু হলে তো মরেই যাবে। সেখানে নির্বাচন দিয়ে কি হবে? প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিয়ে সুহাসকে কল করলো রাত। ছেলেটা বোধহয় ঘুমাচ্ছিল। নিজের ঘুমকে বলিদান দিয়ে বসের ফোন রিসিভ করে ঘুম ঘুম স্বরে নিজের উপস্থিতি জানান দিল। রাত তড়িঘড়ি করে বলল, সুহাস, আমি চট্টগ্রামে চলে যাচ্ছি। আম্মু ভালো নেই সুহাস, কান্না করছে। আমার ভয় লাগছে অনেক। জানি না নির্বাচনের আগে ফিরতে পারবো কিনা, আদৌ ফিরবো কিনা সেটাও জানি না। তুমি সাদিক এহসানকে বলে দিও। আর হ্যাঁ, এটাও বলে দিও যাতে ইচ্ছে মতো গালাগাল করে আমাকে। তার কাছে তো নিজের মানুষের চেয়েও বাজি জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তো সেটা না। উপরে এক আল্লাহ ছাড়া আর নিচে আম্মু ছাড়া আমার আর কেউ নেই। আমি চলে যাচ্ছি। কিন্তু স্যার, ছেলেটা কিছু বলে যাচ্ছিল বোধহয়, কিন্তু রাত শুনল না। দ্রুত কল কেটে দিল। তখনই আবারও ঝংকার তুলে ফোন বাজার শুরু করলো। অ্যারিবার্ট নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। রাতে জানে পানি এলো বোধহয়। দ্রুত রিসিভ করে ডাকলো, আম্মু। নানু ভাই, আমি। নানু ভাই? আম্মু কাঁদছে কেন? কি হয়েছে? কিছু হয়নি, চিন্তা করো না তুমি। কয়েকদিন ধরে তোমার কথা বেশি মনে পড়ছিল। আমাকে বারবার বলছিল। আমি তোমাকে জানাচ্ছিলাম কারণ তুমি চিন্তা করবে। কাল বেশি জিজ্ঞেস করাই বলে দিয়েছি আজ সকাল সকাল আসবে, কিন্তু ওটাতে আমি বুঝ দেওয়ার জন্য বলেছিলাম। মনে করেছিলাম সকালে উঠে ভুলে যাব, কিন্তু ভুলিনি। তোমাকে না দেখে বাড়ি মাথায় তুলেছে।
একজন সার্ভেন্টের মাথা ফাটিয়ে দিয়েছে ফুলদানি ছুঁড়ে মেরে। রাত এক নিঃশ্বাসে বলল। কি? সে এখন কেমন আছে? আছে ভালো, এতটা লাগেনি, তারপর হসপিটালে পাঠিয়েছি, ভালো আছে এখন। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল। ওনার কাছে একটু ক্ষমা চেয়ে নিও জানো ভাই, যাবতীয় খরচ দিয়ে দিও। আমার আম্মুকে যাতে বদদোয়া না দেয়। এই বদদোয়া জিনিসটা খুব ভয় লাগে আমার, বুঝলে তো? এসব করতো না বলো। বলেছি, চিন্তা করো না তুমি। তুমি কেন এভাবে মিথ্যে আশ্বাস দিতে গেলে বলো তো? তুমি জানো না আম্মু নিজের কথা ভুলে গেলেও আমার কথা ভুলে না কখনো। আমি তো ওকে শান্ত করার জন্য বুঝ দিচ্ছিলাম, নয়তো কাল রাতে খাবারও খেত না, সকাল থেকে কান্নাকাটি করছে, কিছু খাইনি, বুঝি না কি করব। তুমি কাল রাতে এসব আমাকে বলবে না। আমি তো কল দিয়েছিলাম, অথচ এমনভাবে বিহেভ করেছো যেন সব ঠিক আছে। ইটস টু মাচ নানু ভাই। তোমাকে চিন্তায় ফেলতে চাইনি, সামনের নির্বাচন তাই। তো নির্বাচন আমার আম্মুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যাকে, আমি আসছি, আজ রাতে চলে আসবো। অ্যাংরি বার্ডকে খেয়ে নিতে বলো। বাবা রে, তোমার মেয়ের কি রাগ! তুমি আসতে পারবে নানু ভাই, তোমার কাজ ফেলে আসা উচিত না। আমি তো আমার আম্মুর ডাকে কবর থেকেও উঠে আসার চেষ্টা করব, যদিও সেটা পসিবল না, আল্লাহ মাফ করুক। সামান্য ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারবো না। আচ্ছা, ইউ আর ওয়েটিং। চাঁদনি নিজের কক্ষে ব্যাগ গোছাচ্ছিল। আধার তখনই ত্রস্ত পায়ে কক্ষে ঢুকলো। চাঁদনি হাতে কাপড় নিয়ে এক পলক ওর দিকে তাকালো, আবার নিচে ঝুঁকে নিজের কাজে মনোযোগ দিল। আধার এসে ধপ করে বিছানার উপর বসলো। আদেশ ছুড়ে বলল। তুই চাচ্চুকে বলবে তুই যাবি না, আমার সাথে যাবি। আমার এক্সাম শেষ হলে আমি তোকে নিয়ে যাব। আমি আব্বুর সাথেই যাব। দেখ, জেদ ধরবি না একদম। আমি বলেছি না, আমি নিয়ে যাব। প্লিজ থেকে যা চাঁদনি। আমি থাকতে চাচ্ছি না, অনেক আগে থেকেই চলে যেতে চাচ্ছিলাম, সুযোগ হচ্ছিল না। এখন যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করব না। আমার বাড়ির কথা অনেক মনে পড়ছে। কিন্তু বাড়ির কারো তোর কথা মনে পড়ছে না। তুই কাদের কাছে যাবি চাঁদনি, যারা একটা পালিয়ে যাওয়া মেয়েকে বাড়িতে আশ্রয় দিতে পারে, মাথায় তুলে রাখতে পারে? অথচ তুই যে পরিবারের কথা ভেবে নিজের জীবনের কথা একবারও ভাবলি না, তাকে একটা কল পর্যন্ত করতে পারে না। ওরা তোকে নিজের কেউ মনে করে না। তুমি মনে করো? চাঁদনি কাজ থামিয়ে আধারের দিকে তাকালো। আধার অনেক আগে থেকেই তাকিয়েছিল। চাঁদনির চোখে চোখ পড়ায় কিছুটা হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলল। মনে করি না বলছিস? করি তো চাঁদ, মনে করি। তোকে আমি নিজের খুব কাছের কেউ মনে করি। চাঁদনি গা দুলিয়ে হাসল। কালির ড্রাম মনে করো? আর কিছু? ওটা তো দুষ্টুমি করে বলি। যে দুষ্টুমি অসহায় হৃদয়টা ছিদ্র করে চলে যায়, সে দুষ্টুমি করার দরকার কি? আধার সাপ জানিয়ে দিল। দেখ, এত কিছু বুঝি না। আমাকে ছেড়ে যাবি না তুই, কথা ফাইনাল। আমার দিকটা একটু ভাব, সামনে আমার এক্সাম। তুই আমাকে একা ফেলে চলে গেলে আমি সারাক্ষণ টেনশনে থাকবো। তোর মতিগতি ঠিক নেই। তুই চাস আমি ফেল করি? চাঁদনি হতভম্ব হয়ে হা করে তাকালো আধারের দিকে, বিহব্বল স্বরে বলল। মতিগতি ঠিক নেই বলতে কি বোঝাচ্ছ? এখানে ওখানে গিয়ে আমি কারোর সাথে প্রেম করব? সিরিয়াসলি আধার ভাই, এত স্বাধীনতা পেয়েও বিয়ের আগে কখনো একটা ছেলের সাথে বন্ধুত্ব পর্যন্ত করিনি, সেখানে বিয়ের পর আমি গ্রামে গিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করব? তোমার অবর্তমানে এটা মনে হচ্ছে তোমার? আধার উঠে দাঁড়ালো। ও খুব সহজে হাইপার হয়ে যায়। কোনো মানুষকেও নিজের কথা বোঝাতে না পারলে, মানাতে না পারলে, ওর কথাটা সে মানুষের উপর ঘুচিয়ে দিতে না পারলে ওর খুব রাগ হয়, যেমন এখন হচ্ছে। রাগে ফোঁসফোঁস করে বলল। তুই যাবি না মানে যাবি না, ব্যাস। আর কোনো কথা নেই, থাকতে পারে না। আমি যাব মানে যাবই। আরো হাজারটা কথা থাকতে পারে তোমার সমস্যা? জেদি গলায় বলল চাঁদনি। আধার এগিয়ে গিয়ে থাবা দিয়ে ধরল চাঁদনির হাত, পিঠ পেছনে মুচড়ে দিয়ে হিসিয়ে বলল। গলা টিপে দেবো একদম। বলেছি না জেদ দেখাবি না আমাকে। উঁচু করার কথা বলছিস কোন সাহসে? চাঁদনি চেঁচালো, ব্যথতুর শব্দ করে বলল। ছাড়ো, ব্যথা পাচ্ছি। বাবা বাড়িতে থাকা সত্ত্বেও তুমি আমাকে মারছো। আমি বাবাকে বলবো কতটা কষ্ট দিয়েছো তুমি আমাকে। খুব সাহস বেড়েছে, আমার কথা অমান্য করবি? তোর কি মনে হয় আমি চাচ্চুকে ভয় পাই? হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি। তুই চলে গেলে আর ফিরে আসবি না। তুই একটা বেঈমান, অকৃতজ্ঞ। তোর জন্য করা আমার সব স্যাক্রিফাইস ভুলে গেছিস তুই।
কি স্যাক্রিফাইস করেছো তুমি আমার জন্য নিজের প্রেমিকাকে ছেড়েছো, বন্ধু মহলে নিজের সম্মান ইগো হারিয়েছো। এসবের কথাই তো বলছো না? আমি চলে গেলে সব ফিরে পাবে। আধার গোধরে বলল। তুই যাবি না চাঁদনি, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বোঝ না একটু, অভ্যাস হয়ে গেছিস তুই আমার। আমি যাবই। যাবি না? যাবো। যাবি না? যাবো। আধা চাঁদনির প্রতিটা বিপরীত কথায় হাতের চাপ বৃদ্ধি করে, তবুও চাঁদনি টলে না। আধা নিজেই অতিষ্ঠ হয়ে ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে চাঁদনির মনে হলো ও নিজের জান ফিরে পেয়েছে। এতক্ষণ কবজির কাছে আটকে ছিল সেটা। বাম হাতে ডান হাত চেপে ধরল চাঁদনি, বড় বড় করে শ্বাস ফেলতে থাকলো। আধা চোখ ছোট ছোট করে তাকালো চাঁদনির দিকে। তুই এখনো নিজের জেদে অটল থাকবি? তুই আমাকে ফেলে চলে যাবি? যাবো না। সত্যি? আধার খুশি হয়ে বলল। হুম। আধার এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো চাঁদনিকে। এই প্রথমবার চাঁদনি ছাড়াতে চাইল না। ও এটা এমনিই বলেছে, নয়তো আধার সেম কথা পুরোদিন জপতে থাকতো। পুরোদিন সেম কথা বলে ওর কানের 12টা বাজিয়ে দিত। এর চেয়ে প্রথমে এক কথা বলে শেষে উল্টে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এসব ধোঁকাবাজি তো আধারের থেকেই শিখেছে। আধার নিজের বুক থেকে ছাড়ালো ওকে। এক হাতে চাঁদনির থুতনি চেপে ধরে বলল, মিথ্যা বলছিস না তো? না। তাহলে আমি চাচুকে গিয়ে বলে আসি তুই যাবি না? তোমার বলার দরকার নেই, আমি বলবো। তুই পরে উল্টে যাবি না তো? আমি নিজের দেয়া কথা রাখি। আধার খুশি মনে বিজয়ী বিজয়ী একটা ভাব নিয়ে বেরিয়ে গেল। চাঁদনি লম্বা শ্বাস ছাড়ল। প্রথমবারও নিজের দেওয়া কথা রাখবে না। প্রথমবার ধোঁকাবাজি করবে। যে উঠতে বসতে গিরগিটির মতো রং বদলাতে পারে, তার সাথে সামান্য মিথ্যাচার বড় কোনো বিষয় না।